বহুকাল আগের কথা। তখনকার সময়ে গ্রামের পথ মানেই চারদিকে ঘন জঙ্গল আর বাঁশঝাড়। বাঁশঝাড়ের মধ্য দিয়ে বয়ে চলেছে আঁকা বাঁকা মাটির রাস্তা। একদিন বিকেল বেলা। আজ বাজারে যে মাছের দাম, তাতে মাছ কেনার আর সাধ্য নেই। দিন দিন যেন মাছের বাজারে আগুনে পরিণত হচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের না খেয়ে দিন যাপন করতে হবে। আমি তো ভাবছি গিন্নিকে গিয়ে কি বলবো। তার মা বেড়াতে আসছে, আমাকে বলেছে বাজারে সবচেয়ে বড় মাছটা কিনে আনতে, আর আমি তো শূন্য হাতে বাড়ি ফিরছি। তাদের কথোপকথনের মাঝেই হঠাৎ করে বাঁশঝাড় কেঁপে ওঠে। শীতল বাতাস বইতে আরম্ভ করে। তারা দুজনেই ভয় পেয়ে যায় এবং তারা আশেপাশে ভালো করে দেখতে থাকে কোথাও কিছু দেখা যায় কিনা। কিন্তু তারা বাঁশঝাড়ের সাথে একটা সাদা কাপড় নড়তে দেখে এবং তারা ভয়ে দৌড়াতে থাকে। জোরে দৌড়াও, এখানে কোনো অশুভ আত্মা আছে যা আমাদেরকে ভয় দেখাচ্ছে। আমাদেরকে মেরে ফেলার আগে চলো পালাই। দাঁড়াও দাঁড়াও, যেও না তোমরা, আমার কথাটা তো শুনবে। দাঁড়াও বলছি, কি হলো, শুনছো না তোমরা? দাঁড়াও, আমার কথাটা তো শোনো। একবার আমাকে দাফন করো তোমরা, আমাকে মুক্তি দাও, আমাকে শান্তি দাও। বাপরে বাপ, বাঁচতে চাইলে পালাও। দিন দুপুরবেলা ভূতের নিচে পিছু, পালাও পালাও। রাজু নামে এক ব্যবসায়ী ব্যবসার শহর থেকে ফিরছিল। তার ফিরতে প্রায় রাত 10টা বেজে যাওয়ায় তাকে বাঁশঝাড়ের পথ ধরে হেঁটে যেতে হয়। কেননা বাঁশঝাড়ের পথ ধরে হেঁটে অল্প সময়েই রাজু বাড়ি ফিরতে পারবে। আর গ্রামের ওসব বাঁশঝাড়ের পথ দিয়ে সন্ধ্যার পর কেউ একা একা চলাচল করতে সাহস পায় না। লোকেরা বলে থাকে সন্ধ্যার পর নাকি অস্বাভাবিক দৃশ্য দেখা যায়। আবার কেউ কেউ নাকি ভয়ানক আত্মা দেখতে পায়। আবার কারো কানে অদৃশ্য কথার স্বরধ্বনি ভেসে আসে। দেখো দেখিনি কাণ্ড, এখন আমি এত রাতে কিভাবে বাড়ি পৌঁছাবো? আজ ট্রেনটা 2 ঘন্টা দেরি করে এলো বলে এই বিপত্তিটা হলো। চারদিকে নিরবিচ্ছিন্ন পরিবেশ, কোথাও কোনো লোকালয়ের আভাস পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে শিয়াল কুকুরের ডাক ভেসে আসছে। রাজু নিজ মনে মাটির পথ ধরে যাচ্ছে বাঁশঝাড়ের দিকে। প্রতিদিন এই পথ দিয়ে বাজারে যাই। এত চেনা একটা পথ আজ এই রাতের অন্ধকারে বড্ড অচেনা লাগছে। গায়ের সকলে বলে এই পথ দিয়ে নাকি সন্ধ্যার পর একা যেতে সকলে ভয় পায়। সবাই বলে থাকে এটা নাকি ভুতুরে বাঁশঝাড়। সত্য কি ভূত বলতে কিছু আছে, নাকি লোকেরা শুধু শুধু বলে থাকে? এ কি, হঠাৎ আমার শরীরটা এমন ভারী ভারী লাগছে কেন? ও মা গো, এ কি, বাসটা হুট করে আমার সামনে এসে পড়লো কিভাবে? একটুর জন্য তো মাথা ভেদ করে পড়েনি বাবা, আর একটু হেলেই তো যেতাম। কিন্তু বাঁশটা হেলে পড়ে নড়ছিল, ঠিক যেন বাঁশটা রাতের আধারে বাতাসে একবার এপাশ একবার ওপাশ হয়ে নেচে বেড়াচ্ছে। রাজু বাঁশটা অতিক্রম করে আবারও নিজ মনে হেঁটে চলেছে। কিন্তু রাজু যতই সামনের দিকে এগুচ্ছে ততই সে ঘুরে ফিরে সেই বাঁশঝাড়ের মধ্যেই রয়ে যাচ্ছে। তার যেন পথ সামনের দিকে এগুচ্ছেই না। আরে কি আজব, পথ যেন শেষই হচ্ছে না। যতই হেঁটে চলেছি ততই যেন ঘুরে ফিরে গোলক ধাঁধার মতো একই জায়গায় এসে দাঁড়াচ্ছি। তারপর রাজুর কানে একটা শব্দ ভেসে আসে। মূলত বাঁশটা হেলে দুলে নড়ছে আর মর্মর শব্দ হচ্ছে। রাজু পেছনে ঘুরে তাকায় সেই শব্দটা অনুসরণ করে বোঝার জন্য যে শব্দটা কোথা থেকে আসছে। কিন্তু সে পেছনে তাকিয়ে দেখে পেছনের সেই বাঁশটি আর নেই, যেটা একটু আগে তার সামনে হেলে পড়েছিল। আরে আরে, একটু আগেই বাসটা তো এখানেই হেলে পড়েছিল, তাহলে বাসটা এখন কোথায় গেল? হয়তো বা বাসটা হেলে দুলে আবার অন্যদিকে পড়ে গিয়েছে। আমি শুধু শুধু ভয় পাচ্ছিলাম। তারপর রাজু যখন সামনের দিকে ঘোরে তার গন্তব্যে যাবার জন্য, তারপর সে দেখে কাফনে মুড়ানো একটি লাশ তার সামনে দাঁড়িয়ে আছে। বাঁচাও বাঁচাও, ভূত ভূত, বাঁচাও! এই বলে চেঁচিয়ে সেখান থেকে 10-15 সেকেন্ড দাঁড়িয়ে থাকে নিস্তব্ধ হয়ে।
সে সামনের দিকে দৌড়াবে নাকি পেছনে দৌড়ে বাজারের দিকে চলে যাবে বুঝতে পারছিল না রাজু। রাজু দেখতে পায় লাশটি তার দিকেই তাকিয়ে আছে। লাশের চোখ দুটো আগুনের গোলার মতো লাল টুকটুকে। তারপর রাজু মনে সাহস নিয়ে সূরা পাঠ করতে করতে লাশটাকে অতিক্রম করে সামনের দিকে দৌড়তে শুরু করে। রাজু দাঁড়া, যাস নে বন্ধু, ও রাজু যাস নে। একটা সময় আমার সাথে শেয়ারে ব্যবসা করতি, দুজনে ব্যবসার কাজে দেশ বিদেশে যেতুম, আর আজ আমাকে দেখে ভয়ে পালাচ্ছিস? সাজু, হ্যাঁ রে, আমি সাজু, আমি সাজু। তুমি তো ব্যবসার কাজে শহরে গিয়েছিলে আর ফিরে আসোনি। তুমি তো নিরুদ্দেশ। তাহলে এখন তুমি ভূত কিভাবে হলে? তারপর লাশটা তার আসল চেহারায় ওরফে সাজু রূপে ফিরে আসে। তারপর রাজুর সামনে গিয়ে দাঁড়ায়। শোনো তাহলে সেদিন আমার সাথে কি ঘটেছিল। আমার সেদিন ফিরতে প্রায় অনেক রাত হয়ে যায়। সেদিন চারদিকে কাল বৈশাখী ঝড় হচ্ছিল। ঝড় দুর্যোগ হওয়ায় সেদিন যে যার মতো নিজ বাড়িতেই ছিল। আমি দুর্যোগের হাত থেকে বাঁচতে বাঁশঝাড়ের এই শর্টকাট পথটা ধরে বাড়ি ফিরছিল। আজকে যে কার মুখ দেখে ব্যবসায় বের হয়েছিলাম না, একে তো অনেক রাত্রি হয়ে গিয়েছে, তার উপর আবার কালবৈশাখী ঝড়। ঠিকভাবে বাড়ি পৌঁছাতেই পারলাম না। এবার ঠিকঠাক বাড়ি পৌঁছাতে পারলে হয়েছে। তারপর সাজু যখন বাঁশঝাড়ের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল তখন ঝড়ে একটা বাঁশ পড়ে সোজা সাজুর মাথায়। তারপর সাজুর মাথা ফেটে রক্তের বন্যা বইতে থাকে। অতিরিক্ত রক্তপাতের কারণে সাজু কাতরাতে কাতরাতে সেখানেই মৃত্যুবরণ করে। সত্যি তোমার সাথে অনেক খারাপ হয়েছে। আর আমরা তোমাকে ফিরতে না দেখে ধরে নিয়েছি তুমি নিরুদ্দেশ। কিন্তু আমার লাশ দিনের পর দিন এখানে পড়ে পচে কঙ্কাল হয়ে গেছে, এখনো এখানেই রয়েছে। কেউ আমার দাফন কাফন করতে আসেনি। এমনকি সবাই জানে আমি নিরুদ্দেশ। কেউ তো জানেও না যে আমি আর বেঁচে নেই, আর আমার লাশ এখনো এই বাঁশঝাড়ে পড়ে রয়েছে। আমি কালকেই গায়ের সকলকে সব কিছু খুলে বলবো, আর কালকেই তোমার লাশের দাফন কাফনের ব্যবস্থা করব। এদিক দিয়ে কেউ সচরাচর চলাচল করে না, আর ভুলবশত যদি কেউ এ পথ দিয়ে চলাচল করে তো আমি তার সামনে আসতে চাই। আমি সবটা খুলে বলতে চাই, কিন্তু সবাই আমাকে ভয় পেয়ে চলে যায়। আমি তো আছি গো, তোমার আত্মার শান্তির কামনা করি। এই দেখো, কথায় কথায় কত রাত হয়ে গেল। এমনিতেই আজ বড্ড দেরি হয়ে গেছে। আজ আমি আসি গো। ঠিক আছে, চল, আমি তোকে এগিয়ে দিয়ে আসি। এবার তুমি ফিরে যাও। কাল সকালে আমি সকলকে নিয়ে তোমার দাফন কাফনের ব্যবস্থা করব। তারপর সাজু আত্মার রূপে ফিরে আসে আর বাতাসের সাথে উড়ে উড়ে বাঁশঝাড়ের দিকে চলে যায়। আর রাজু তার বাসায় ঢুকে যায়। পরের দিন সকালে। কিসের আসরে বসেছো ভাইয়া? তা আমাকেও তো তোমাদের আসরে অংশগ্রহণ করতে সুযোগ দিবে নাকি? কি যে বলো না ভাইয়া, তুমি ভাই সারাদিন ব্যবসার কাজে দেশ বিদেশে ঘুরে বেড়াও। তোমার কি আর আমাদের সাথে আড্ডা দেবার সময় আছে? দেখো ভাইয়া, তুমিও না যেন সাজুর মতো হুট করেই শহরে গিয়ে নিরুদ্দেশ হয়ে যাও। যা তা বলেছ ভাইয়া। আমি তো বলি, শালা সাজু শহরে নতুন বিয়ে করে সংসার পেতেছে। তাছাড়া একটা মানুষ নিরুদ্দেশ হয় কি করে? হ্যাঁ, কি যা তা বলছো তোমরা? থামবে দয়া করে। কারো সম্বন্ধে না জেনে উল্টো পাল্টা বকা ঠিক নয়। হ্যাঁ, অমনি গায়ে লেগেছে তাই না? যত সব। যাও তো যাও, নিজের কাজে যাও। দিলে তো আমাদের আড্ডাখানা মাটি করে। তোমরা এসো আমার সঙ্গে। কোথায় শুনি? আরে আগে আসবে তো, তারপর বলছি। চলো যাই সবাই।
এ কি, এই ভুতুরে বাঁশঝাড়ের দিকে কেন আসলে? এসোই তো আগে, তারপর দেখবে এটা ভুতুরে বাঁশঝাড় নাকি সাধারণ বাঁশঝাড়। আমাদেরকে কেন এখানে নিয়ে আসলে? চলো 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 চলো, সবাই চলো তো এখান থেকে। এখানে আসতেই শরীরটা ভারী হয়ে যাচ্ছে। এ কথা বলে সবাই যখন চলে যেতে লাগে তখন সাজুর আত্মা পেছন থেকে কথা বলে ওঠে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? থেমে যাও, আমার কাছে এসো। আমাকে দাফন কাফন না করিয়ে যেও না। এমন ভুতুরে কণ্ঠে এরকম কথা শুনে তারা ভীষণ ভয় পেয়ে যায়। তারা পেছনে ঘুরতেই সাজুর আত্মাটা দেখে চমকে ওঠে। ভূত ভূত ভূত, পালাও! তারপর যখন সবাই দৌড়ে পালাতে যাবে তখন রাজু তাদেরকে ডেকে বলে, তোমরা ভয় পেও না, এটা সাজুর আত্মা, তোমাদের কোনো ক্ষতি করবে না সে। সাজুর আত্মা মানে? সাজু তো নিরুদ্দেশ। তারপর সাজুর আত্মা সাজুর আসল রূপে ফিরে আসে আর সবাইকে সবটা খুলে বলে। তারপর সকলে মিলে সাজুর লাশটা বাঁশঝাড় থেকে বের করে নেয় এবং লাশটার দাফন কাফনের কাজকর্ম সেরে ফেলে। তারপর সাজুর আত্মা সেই বাঁশঝাড় থেকে পুরোপুরিভাবে চলে যায়। এরপর বেশ কয়েকদিন চলে যায়। এখন আর বাঁশঝাড়ে কেউ কোনো ভয়ানক শব্দ শুনতে পায় না, কেউ অদ্ভুত কোনো কিছু দেখতেও পায় না। এখন আর ওই বাঁশঝাড়ে কেউ সাজুর আত্মাকেও দেখতে পায় না। সবাই এখন নির্ভয়ে বাঁশঝাড়ের পথ দিয়ে চলাচল করতে পারে।